সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই কমেন্ট করেন। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন, তাড়াতাড়ি। ফুলের পরিশোভা, আরিয়ান শুভ্র চলে আসছে। ফুলের পরিশোভা, থ্যাংক ইউ সো মাচ। এই মেয়েটা সবসময় ক্লাসে থাকে, সে খুবই ডিটারমাইন্ড, ডেডিকেটেড। এভাবে পড়তে থাকলে যারাই পড়েছে তারাই পদোন্নতি পাইছে। সবাই একটু লেগে থাকেন। যারা একবার ক্লাসে প্রবেশ করবেন তারা কিন্তু ক্লাস শেষ না করে যেতে পারবেন না। আপনি যদি ক্লাস শেষ করে যান, শেষ না করেই মনে করেন ক্লাস থেকে বের হয়ে গেলেন, তারপর কি করবেন? আসলে আপনি কি করেন? ওই একই কাজ, হয়তো ফেসবুকে ভিডিও দেখেন, অন্য কিছু, একই। মানে এমন না যে আপনি বিশেষ কোনো কাজে যাচ্ছেন। সো ক্লাস করেন। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা নতুন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে যোগদান করার জন্য। সবাই পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন। আজকের ক্লাস করার পূর্বে গত ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোর একটু রিভিশন দেব। সবাই আমার সাথে সাথে মনে মনে বলবেন, নিজেকে যাচাই করবেন। রুবেল রানা, আপনি যদি ক্লাসে থাকেন তাহলে কমেন্ট করেন। আমরা 172 থেকে 190 পড়েছিলাম। সবাই একটু ভাবেন তো, আপনার মনে আছে কিনা? 172-এ কি ছিল? সমন জারি করতে যাওয়ার পর কেউ যদি আত্মগোপন করে বা সমন জারি এড়াইবার জন্য কেউ যদি আত্মগোপন করে, তাহলে আত্মগোপন 172। 173 সমন জারিতে কেউ যদি বাধা দেয়। 174 সমন জারি করার পর কোনো ব্যক্তি যদি আদালতে হাজির না হয়। 175 সমন দেওয়ার পরে কোনো দলিলপত্র যদি আদালতে হাজির করা না হয়। তাহলে 72, 73, 74, 75 আত্মগোপন, বাধা, ব্যক্তি, দলিল। এবার 176 সরকারি কর্মচারীর নিকট নোটিশ বা তথ্য দেওয়ার জন্য বাধ্য হয়েও কেউ যদি তথ্য না দেয়,
আপনি একজন পাবলিক, আপনার গ্রামে অথবা আপনার এলাকায় যদি কোনো একটা অপরাধ সংগঠিত হয়, আপনি যেখানে থাকেন সেখানে এই অপরাধ সংগঠিত হওয়ার পর আপনি যদি জানতে পারেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সরকারি কর্মচারীদেরকে, অর্থাৎ যে এই বিষয়ে ক্ষমতাবান তাকে এই সংবাদটা দেওয়া। তাহলে আপনি যদি সংবাদ না দেন, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি সংবাদটা না দেন সরকারি কর্মচারীকে, তাহলে আপনার শাস্তি 176 ধারা। মনে করেন আপনার এক আত্মীয় ডাকাতি করেছে, ডাকাতি করার পরে আপনার কাছে এসে আশ্রয় চাইতেছে, আপনি তাকে আশ্রয় দিলেন। তাহলে এই যে ডাকাতকে আশ্রয় দিলে কি হবে? মনে করেন দণ্ডবিধির 216 ক ধারায় অপরাধ হবে, বা 212 ধারায় অপরাধ হবে, বা 216 ধারায় যে কোনো এক ধারায় অপরাধ হবে, সামনে আমরা পড়ব। তাহলে আপনি আশ্রয় যে দিয়েছেন সেটার জন্য একটা ধারা আছে, অপরাধ হবেই। আরও এই যে একটা অপরাধী লোক আপনার কাছে আসছে অপরাধ করে, এটা আপনি জানার পরে ওই যে সংবাদটা আপনার জানানো উচিত ছিল সেটা জানান নাই, তখন এই 176 ধারায় আপনার অপরাধ হবে। আপনি দেখলেন আপনার বাড়ির পাশে একটা কি হয়েছে, একটা মারামারি হয়েছে, সেখানে একটা লোক মারা গেছে, অথবা আপনার চোখের সামনে একটা অপরাধ হয়েছে, আপনার উচিত ছিল সরকারি কর্মচারীকে জানানো। যদি আপনি না জানান, ইচ্ছাকৃতভাবে যদি না জানান, তাহলে সেটা 176। আর এই অপরাধ সম্পর্কে যদি জানান ঠিক আছে, কিন্তু যদি মিথ্যা জানান, অসত্য মিথ্যা তথ্য দেন, তাহলে 177। না জানাইলে 176, মিথ্যা জানাইলে 177। এবারে 179, আপনি সরকারি কর্মচারী, আপনি যদি পাবলিককে কোনো আইনিভাবে কোনো প্রশ্ন করেন, আপনি একটা ডিউটিতে গেছেন, মনে করেন একটা পিকেট ডিউটি অথবা সভা সমাবেশ ডিউটি, বা যে কোনো একটা মোবাইল ডিউটি, আপনার একটা লোককে সন্দেহ হচ্ছে, এ তো অপরিচিত, এই এলাকায় নতুন দেখতেছি, তার ঘোরাফেরা সন্দেহ হচ্ছে, তখন আপনি তার নাম ঠিকানা জানতে চাইলেন, এই আপনার নাম কি, কোথা থেকে আসছেন, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন। কিন্তু সে যদি তখন সেই প্রশ্নের উত্তর না দেয়, সরকারি কর্মচারীর নিকট সেই প্রশ্নের যদি উত্তর না দেয়, আইনসঙ্গত প্রশ্নের, তাহলে তার শাস্তি 179। আদালতে ম্যাজিস্ট্রেট সাক্ষী বাদী আসামিকে প্রশ্ন জিজ্ঞেস করলো, সে প্রশ্ন উত্তর দিচ্ছে না, যদি প্রশ্ন উত্তর না দেয় তাহলে 179। আপনি একটা মুচলেকা দিলেন, অথবা জব্দ তালিকার সাক্ষী, তল্লাশির সাক্ষী হইলেন, হওয়ার পরে এই তালিকাটা প্রস্তুত হওয়ার পরে আপনাকে বলতেছে একটু সই করেন, স্বাক্ষর করেন বিবৃতিতে, তবে আপনি একটা স্বীকারোক্তি দিলেন, স্টেটমেন্ট দিলেন, এখন সই করেন, আপনি সই করবেন না। যদি সই না করেন তাহলে 180 ধারা। এবার আপনার একজন শত্রুকে আপনি একটু দেখে নেবেন, অথবা তার একটু মান সম্মান ডুবাবেন, এই চিন্তা ভাবনা আপনার, যে তোরে তো অন্যভাবে পারলাম না, তাহলে তোর মান সম্মান নষ্ট করে দেব, পুলিশের কাছে ভুয়া তোর সম্পর্কে মিথ্যা কিছু বলে পুলিশ এনে তোরে আমরা হেনস্থা করব। অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীর নিকট মিথ্যা সংবাদ পরিবেশন করে বা বলে সেই সরকারি কর্মচারীকে দিয়ে আইন প্রয়োগ করতে বাধ্য করার শাস্তি। আপনার শত্রুকে আপনি অপমান, অপদস্থ বা ক্ষতি করার জন্য বা হেনস্থা করার জন্য পুলিশের নিকট ফোন দিয়ে বললেন যে এর ঘরে মাদক আছে, সে আসলো, পুলিশ এসে তার ঘর খালি খালি সার্চ করলো,
এতে মানুষজন তার সম্পর্কে অনেক নেগেটিভ ভাবলো, অথচ কিছুই পাইল না। তাহলে এই যে মিথ্যা সংবাদ দিয়ে যে কারো ক্ষতি সাধনকল্পে সরকারি কর্মচারীদের ডেকে আপনি আইন প্রয়োগ করাইতে বাধ্য করলেন, এইটার অপরাধ 182। এবার সরকারি কর্মচারী একটা সরকারি কাজ করতেছে, আপনি সেখানে গিয়ে তাদেরকে বাধা দিলেন। শহরের ফুটপাতে অবৈধ দোকানের ছড়াছড়ি, অনেকগুলো অবৈধ দোকান, কোর্ট থেকে অর্ডার হইল এগুলো সব উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করতে গেল, সেখানে ম্যাজিস্ট্রেট গেল, পুলিশেরা গেল, এখন তারা উচ্ছেদ করতে চাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন। তাহলে কিসে বাধা দিচ্ছেন? সরকারি কর্মচারীর সরকারি কাজে বাধা দিলে 186 ধারা। এবার সরকারি কর্মচারীর সরকারি কাজে আপনি সাহায্য করার জন্য বাধ্য হয়েও যদি সাহায্য না করেন, একটা আসামি, একটা লোক একজনকে গুলি করে দৌড় দিল, সে লোকটা মারা গেল। এখন এই যে লোকটা দৌড়ে যাচ্ছে, পুলিশেরাও তার পিছনে দৌড়াচ্ছে, আপনি অনেক সামনে আছেন, আপনাকে বললো এই লোকটাকে একটু ধরেন। এখন আপনি যদি এমন লোক হন, বৃদ্ধ, আপনি নিজেই চলতে পারেন না, সো আপনি যদি তাহলে না ধরে দেন বা সাহায্য না করেন, তাহলে আপনার অপরাধ হবে না, কারণ আপনি বৃদ্ধ। কিন্তু উইদাউট এনি রিজন আপনি ঠিকই আছেন, সবকিছু স্বাভাবিক, আপনি যদি তখন সাহায্য না করেন, আপনাকে বলা হইল আপনি একজন খুব এলাকার গুণীমানী একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার এলাকায় একটা তল্লাশি কাজের জন্য, বড় একটা মামলার তল্লাশি কাজের জন্য যাওয়া হলো, আপনাকে বললো আপনি একটু সাক্ষী হন। তাহলে সরকারি কর্মচারী আপনার কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু আপনি যদি বলেন যে আমি সাক্ষী হব না, এমনি হুদাই, আপনার কোনো কারণ নাই না হওয়ার, আপনি চাইলেই সাক্ষী হতে পারেন। তাহলে সরকারি কর্মচারীর সরকারি কাজে সাহায্য করার জন্য আইনত বাধ্য হয়েও যদি সাহায্য না করেন, তখন 187। এবার সরকারি কর্মচারী একটা নোটিশ ইস্যু করলো, নোটিশ দিল যে এই স্থানে সর্বসাধারণ প্রবেশ নিষেধ, অথবা এই সম্পত্তি এইটা সেইটা, যে কোনো একটা নোটিশ দিল, এখানে এইটা ব্যবহার করা নিষেধ, এইখানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, এখানে মাছ ধরা নিষেধ। সেই সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত নোটিশ আপনি যদি অমান্য করেন, পৌরসভার পুকুরে কি সবাই বড়শি দিয়ে মাছ ধরতে পারবে? সেখানে লেখা থাকে এই জলাধার সংরক্ষিত, সর্বসাধারণের এখান থেকে কোনো কিছু ধোয়াপালা স্নান করা নিষেধ, এখানে মাছ ধরা নিষেধ। আপনি যদি সেই নোটিশ অমান্য করে মাছ ধরেন, তাহলে 188। এরকম যে কোনো ধরনের সরকারি কর্মচারী যদি কোনো নোটিশ দেয়, সেই নোটিশ অমান্য করলে 188। 189 ধারা হচ্ছে, এবার সরকারি কর্মচারীকে আপনি যদি হুমকি প্রদান করেন, ক্ষতি সাধনের হুমকি, আপনি একটা মামলার আসামি, সেই মামলার আইও যে তদন্তকারী কর্মকর্তা, আপনি বুঝে গেছেন যে আপনি তো আসলে এই অপরাধে, আপনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে শীঘ্রই, তখন আপনি তাকে বিভিন্ন ধরনের ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন। তাহলে আপনি যদি সরকারি কর্মচারীকে ক্ষতি সাধন হুমকি দেন, তাহলে 189। এইবার আপনি একটা লোকের একটা ক্ষতি করলেন বা করার চেষ্টা করতেছেন, এই লোকটা থানায় জিডি করবে। এখন আপনি তাকে আবারও ভয় দেখাচ্ছেন যে তুই যদি থানায় জিডি করো, তাহলে তোর কিন্তু একদম প্রাণে মেরে ফেলবো।
তাহলে আপনি দুইটা কাজ করলেন। প্রথমে তো তার ক্ষতি করলেন অথবা ক্ষতি করার চেষ্টা করতেছেন, আবার এই লোক যেন পুলিশের কাছে অভিযোগ না করতে পারে সেজন্য আবারও হুমকি দিচ্ছেন। এজন্য 190 হচ্ছে নিরাপত্তার বিধানার্থে সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হইতে বিরত রাখার জন্য ব্যক্তিবিশেষকে ভয়ভীতি প্রদর্শন। আপনি এটা তার ক্ষতি করলেন বা করার সম্ভাবনা আছে, আপনি বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, তখন সেটা বুঝলেও সে কমপ্লেন করতে চাচ্ছে, সেটা আপনি জানলেন, তারপর বললেন যে কমপ্লেন করলে কিন্তু তোমার আরো বেশি ক্ষতি করব। প্রথমে তো ক্ষতি করলেন বা করতে চেষ্টা করতেছেন, তা আবার অভিযোগ করতে চাইলে সেখানে আবার ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন, ভীতির হুমকি দিচ্ছেন। তাহলে তখন হবে 190 ধারা। তাহলে 172 থেকে 190 রিভিশন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করেন যারা ক্লাসে আছেন। শম্ভু দাদা একটু কমেন্ট করেন। আরিয়ান শুভ্র, তুমি যদি ক্লাসে থাকো কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা। ফুলের পরিষেবা কোনো ধারায় সমস্যা আছে এই পর্যন্ত? যদি কারো কোনো সমস্যা না থাকে তা আজকে আমাদের পড়ালেখার দরকার নাই, আমরা এখন সবাই আদালত ভবনে চলে যাব। আমাদের আজকের পড়ালেখা শেষ, এখন আমরা বই খাতা সব গুছিয়ে আমরা এখন আদালত ভবনে যাব। তাহলে আমরা সবাই দরকার নাই পড়ালেখা করার, কোনো দরকার নাই, আমরা অনেক পড়ছি। এখন আমরা সরাসরি আদালতে চলে যাব। একজন জজ থাকবে, একজন কাঠগড়া, একজন সাক্ষী থাকবে, একজন আসামি থাকবে, দুইজন উকিল থাকবে, আর সামনে কয়জন আত্মীয় স্বজন থাকবে, আর ইন্সপেক্টর দাবির থাকবে এক কোনায়। ঠিক আছে? আদালত ভবনে যখন কোনো সাক্ষ্য নেওয়া হয় তখন একজন লোক এসে কি যেন স্পর্শ করে বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে তাকে শপথ পড়াইয়া নেওয়া হয়। আসলেই কি শপথ পড়ানোর পর সবাই কি সত্যি কথা বলে? সবাই সত্যি কথা বলে না। একাদশ অধ্যায় 191 থেকে 200 ধারা। সবাই একটু আদালত ভবনে চোখ বন্ধ করে চিন্তা করেন। এই মুহূর্তে আরিয়ান শুভ্রকে শপথ পড়ানো হচ্ছে। আরিয়ান শুভ্র বেশি সুবিধার লোক না, এটা বিশ্বাস করা যায় না, তারপর আমরা একটু বিশ্বাস করার চেষ্টা করি। আরিয়ান শুভ্রকে এক আদালতের যে পেশকার অথবা ওখানে যে থাকে সহকারী, সে এসে কি যেন স্পর্শ করাইয়া বলতেছে, বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এখন আরিয়ান শুভ্র তো বলছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবতেছে আরে বেটা তোর এই কথায় কাজ হবে না, আমি তো মিথ্যা বলবই। যে আসামির জন্য এই শুভ্র সাক্ষী দিতে গেছে সেই আসামি আবার শুভ্রর আত্মীয়। এখন আত্মীয়র বিরুদ্ধে তো সাক্ষী দেওয়া যাবে না, সেই জন্য শপথ ঠিকই পাঠ করেছে, কিন্তু শপথ পাঠ করেও সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে জেনে শুনে। তাহলে 191 ধারায় সেই কাজটা হয়েছে। যে ব্যক্তি সত্য
সত্য বলার জন্য শপথ করেও বা হলফ করেও এমন বিবৃতি দেয় যা সে মিথ্যা বলে জানে, তাহলে কি হবে? তাহলে সে মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে। অর্থাৎ শপথ পাঠ করার পরেও, শপথ করার পরেও সে যখন মিথ্যা বলবে জেনে শুনে, তখন কি হবে? সে মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে। 191 হচ্ছে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, জাস্ট মিথ্যা সাক্ষ্যদান কখন হবে সেটা। আর এই মিথ্যা সাক্ষ্যদান করলে শাস্তি হবে 193। 191 এবং 193 দুইটা বুঝি আমরা। তাহলে একজনকে শপথ পড়ানো হলো, যাহা বলিব সত্য বলিব, এরকম করানোর পরেও সে যদি শপথ করেও যদি এমন বিবৃতি দেয় যা সে মিথ্যা বলে জানে, তখন সে মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে। তাহলে মিথ্যা সাক্ষ্যদান করলে শাস্তি কি হবে? মিথ্যা সাক্ষ্যদান করলে তার শাস্তি 193 ধারায় হবে। মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি 193। তবে মিথ্যা সাক্ষ্যদান প্রমাণ করতে হলে এটা প্রমাণ করতে হবে যে আসামি ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্যদান করেছে, জেনে শুনে বুঝে প্ল্যান সহকারে। একজন একটা বিষয় জানে না, সে যদি ভুলভাল বলে তাহলে মিথ্যা সাক্ষ্যদান হবে না, ইচ্ছাকৃতভাবে হতে হবে। তাহলে 191, 193 আমরা পাই গেলাম। মিথ্যা সাক্ষ্যদান কখন হবে? যখন শপথ করেও যখন সে এমন বিবৃতি দেবে যেটা সে মিথ্যা বলে জানে, তখন মিথ্যা সাক্ষ্যদান হবে। এর শাস্তি 193। এবার আমরা একটু মাঠ পর্যায়ে চলে যাই। আদালতের কাজ শেষ। আমাদের ক্লাসে আছে ধ্রুবরাজ, অনেক খুবই স্মার্ট, ইয়ং, অনেক টল ফিগার, এএসআই নিরস্ত্র ধ্রুবরাজ। এই এএসআই নিরস্ত্র ধ্রুবরাজের অনেক দিন ধরে কোনো ইনকাম হয় না। এখন উনি ভাবতেছে যে অনেক খোঁজাখুঁজি করতেছে, মাদক উদ্ধারের জন্য পাচ্ছে না। গত সপ্তাহে তিনি যে মাদক উদ্ধার করেছিল সেখান থেকে একটু মাদক তিনি রেখে দিয়েছিলেন। আজকে যখন স্বাভাবিকভাবে কোনো মাদক পাচ্ছে না, উনি ভাবতেছে তাহলে আমি কারো একজনের পকেটে একটু মাদক দিয়ে তারপর তাকে ধরব। সেজন্য তিনি নিয়ে গেলেন, এই সত্যজিৎ বিশ্বাসকে সাথে নিয়ে গেলেন বরিশালের বাকেরগঞ্জে চলে গেলেন। সেখানে তিনি গিয়ে দুইটা অল্পবয়সী ছেলেকে দাঁড় করালেন। তারপর তাদেরকে চেক করার নামে তাদের পকেটে কৌশলে মাদক ঢুকিয়ে দিলেন। এরপরে তিনি চেক করে দেখালেন, এই যে তোমার পকেটে মাদক পাওয়া গেছে। তাহলে এখানে সে কি করলো? এমন একটা কিছু করলো যাতে একটা মিথ্যা সাক্ষ্য তিনি তৈরি করলো, মিথ্যা একটা এভিডেন্স তৈরি করলো। আমাদের ফুলের পরিশোভা, এর ডাকনাম হচ্ছে রিপা। এই রিপার ননদের সাথে একটু ঝগড়া হইল। রিপার ননদ রিপাকে সহ্য করতে পারছে না, ঝগড়া হচ্ছে। এখন রিপা চিন্তা করলো এই ননদকে একটু শায়েস্তা করতে হবে। তাহলে ননদ যে খাটে ঘুমায় সেই খাটে যে ননদের যে বালিশ,
সেই বালিশের কভারের মধ্যে একটা স্বর্ণের চেন, যেটা রিপার স্বর্ণের চেন, সে নিজে গিয়ে ননদের বালিশের কভারের মধ্যে রাখলো। বালিশের কভার মধ্যে রেখে এই পাশে রিপা নিজের ঘরে এসে ছটফট চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, আমার স্বর্ণের চেন পাই না, স্বর্ণের চেন পাই না, কে নেছে, সবার ঘরে ইয়া করো। এখন রিপার জামাই আসছে, শ্বশুর শাশুড়ি আসছে, সবাই তো চিন্তায় পড়ে গেছে। রিপাকে জিজ্ঞেস করছে, তুমি কি বৌমা, তুমি কি কাউকে সন্দেহ করো? বৌমা বলছে, হ্যাঁ, নিলে ওই যে আমার শত্রু ওই নিতে পারে, আমার ননদই নিতে পারে, ওর দেখছি অনেক নজর আমার এই স্বর্ণের চেইনের উপরে। তারপর সবাই গিয়ে সেই ননদের ঘর সার্চ করে অবশেষে বালিশের ইয়ার মধ্যে সেই স্বর্ণের চেন পাওয়া গেল। তাহলে এখানে রিপা কি কাজটা করলো? এমন একটা কাজ করলো, এমন একটা মিথ্যা জিনিস উদ্ভাবন করলো, অর্থাৎ আগে থেকে ওইখানে রাখলো যাতে একটা মিথ্যা সাক্ষ্য তৈরি করা যায়, কাউকে দোষী হিসাবে প্রমাণ করার জন্য একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো, তৈরি করলো। তাহলে এইভাবে যদি কেউ মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে, এইভাবে এমন কাজ যদি কেউ করে, তাহলে কি হবে? সেটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা হচ্ছে 192, আর এইটার শাস্তি হচ্ছে 196। তাহলে 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে, আর এইটার শাস্তি 196। ফুলের পরিষেবা, আপনি কি বুঝতে পারছেন আপনি কি কাজটা করলেন আপনার ননদের সাথে? আর ধ্রুবরাজ, আপনি এভাবে করবেন না, মানুষের পকেটে মাদক দিবেন না, ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যক্তিকে অপরাধে ফাঁসানোর জন্য আপনি যদি এমন একটা জিনিস ক্রিয়েট করেন, তৈরি করেন, একটা মিথ্যা সাক্ষ্য, ফলস এভিডেন্স তৈরি করেন, যাতে এই লোকটা ফেঁসে যেতে পারে অপরাধে বা দোষী হতে পারে, এরকম কাজ যখন করবেন, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন বলে গণ্য হবে 192 ধারায়। আর সেই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার ফলে আপনার শাস্তি হবে 196 ধারায়। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আপনারা শুধু বেসিক, উপর থেকে বেসিকটুকু বোঝার চেষ্টা করেন। অর্থাৎ এমন একটা জিনিস উদ্ভাবন করলেন যাতে আদালত একটা সিদ্ধান্তে যাইতে পারে, হ্যাঁ, এই লোকেই এই কাজটা করছে, অর্থাৎ তাকে ফাঁসানো যেতে পারে, অথবা তার যেন অপরাধটা প্রমাণ হয়, সে যেন অপরাধী হতে পারে। এই রকম কাজ করলে আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন বলে গণ্য হবে, আর 196 হচ্ছে তার শাস্তি। ফুলের পরিষেবা কমেন্ট করছে, আইডিয়া পেলাম, ননদকে ফাঁসানো আইডিয়া পাইছেন। আমাদের ভারতের যে ক্রাইম পেট্রোল যে সিরিজগুলো হয়, এগুলো এতটাই এফেক্টিভ, এই ক্রাইম পেট্রোল দেখে কিন্তু অনেকে ওইগুলা দেখে ওইরকম অপরাধ করে। পরে যখন ধরা পড়ে যে আপনি এত টেকনিক্যালি কিভাবে অপরাধটা করলেন, অনেকে কিন্তু এরকম শিকার গেছে যে আমি ক্রাইম পেট্রোল দেখে এইটা শিখেছি। আপনি চাইলে এই ক্লাস থেকে শিখতে পারেন স্বর্ণের চেন কিভাবে বালিশে রেখে অপরাধী বানাতে হয়। তাহলে আপনি মিথ্যা সাক্ষ্যদান করলেন 191, তাহলে মিথ্যা সাক্ষ্যদানের ফলে আপনার শাস্তি হবে 193। আপনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা তৈরি করলেন 192, আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার ফলে শাস্তি হবে 196। এবারে মিথ্যা সাক্ষ্যদান তো অনেক প্রকার হতে পারে। যেমন কাশীপুরের একজন সাক্ষী আনলেন,
এই কাশীপুরের সাক্ষীর কোনো ধর্ম নাই, ওর কোনো আন্তরিকতা নাই, ওর কোনো মানে সেন্সিটিভ মাইন্ড নাই, যে কারো প্রতি দয়া মায়া নাই। ওকে যদি আপনি টাকা দেন যে তুই খালি আদালতে দাঁড়াই এইটা বলবি, তাতে তুই যার বিরুদ্ধে বললি তার যদি ফাঁসি হয় হোক, ওতে ওর কোনো গায়ে লাগে না। আপনি একজন কাশীপুরের সাক্ষীকে হায়ার করলেন টাকা দিয়ে, এইবার সেই কাশীপুরের সাক্ষী আপনার কথা মতো সাক্ষী দিল। এই সাক্ষী দেওয়ার ফলে এমন সাক্ষী দিয়েছে, এমন জোরালো, যে একজন নির্দোষ ব্যক্তির কি হয়েছে, মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। অর্থাৎ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের দণ্ডবিধান করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা। এমন একটা মিথ্যা সাক্ষ্য দিলেন যার ফলে যার বিরুদ্ধে সাক্ষ্যটা দিলেন ওই লোকটার কি হইল, মৃত্যুদণ্ডর রায় পেল, অর্থাৎ ওই লোকটার ফাঁসি হয়ে গেল। তাহলে এই লোকের যদি ফাঁসি হয় বা মৃত্যুদণ্ড হয়, তাহলে যে মিথ্যা সাক্ষ্যের কারণে মৃত্যুদণ্ড হয়েছে, যে সাক্ষী এই মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারও কিন্তু মৃত্যুদণ্ড হবে। তাহলে আপনি আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে যদি কারো মৃত্যুদণ্ড হয়, তাহলে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড হবে। 194 ধারা। অর্থাৎ মৃত্যুদণ্ড আপনার এমন কোনো সাক্ষ্যের ফলে, মিথ্যা সাক্ষ্যের ফলে যদি প্রচলিত আইন বলে মৃত্যুদণ্ডযোগ্য বলে বিবেচিত হয়, তখন অর্থাৎ এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করাইতে পারে। যদি আদালত শেষে বুঝে যাইতে পারে, অর্থাৎ ফাঁসির রায় দেওয়ার আগে যদি বুঝে যাইতে পারে যে আপনার মিথ্যা সাক্ষ্য ধরা পড়ে, তাহলে আপনি 10 বছর। আর যদি আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে আদালত ফাঁসির রায় দিয়ে দেয় অথবা ফাঁসিও হয়ে যায়, তাহলে আপনারও সেই মৃত্যুদণ্ড হবে অথবা ফাঁসি দেওয়া হবে, একদম সমান সমান। আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো একটা ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়াই দিলেন, তাহলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড 194। আর এবারে 195, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের দণ্ডিত করাইবার জন্য মিথ্যা সাক্ষ্য। তাহলে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে আদালতে অপরাধী বানানোর জন্য আদালতে গিয়ে বলল, স্যার এই লোক ডাকাতি করেছে। তাহলে ডাকাতির শাস্তি কি? ডাকাতির শাস্তি মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আপনার এই মিথ্যা সাক্ষ্যের ফলে উনি যদি ডাকাত হিসাবে অপরাধ প্রমাণিত হয়ে যদি এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়, এইটা যদি আপনার ধরা পড়ে, তাহলে আপনিও যাবজ্জীবন কারাদণ্ড পাবেন। 194, 195 শর্টে বোঝেন। আপনার মিথ্যা সাক্ষ্যর ফলে যদি কারো মৃত্যুদণ্ড বা ফাঁসি হয়, তাহলে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আপনারও মৃত্যুদণ্ড অথবা ফাঁসি হবে। আর যদি আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে কারো যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড হয়, তাহলে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আপনারও সেই যাবজ্জীবন অথবা অন্য কারাদণ্ড হবে। 194, 195। তাহলে 91 থেকে 96 পর্যন্ত আপনি শুধু বেসিকটুকু বোঝেন। 91তে মিথ্যা সাক্ষ্যদান কখন হবে? যখন আপনি জেনে শুনে বুঝে শপথ করার পরেও, মানে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আপনি সত্য বলবেন, সেই শপথের পরেও যদি এমন কিছু বলেন যা মিথ্যা হিসাবে আপনি জানেন, তাহলে মিথ্যা সাক্ষ্যদান করেছেন। তাহলে মিথ্যা সাক্ষ্যদান 191তে করেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন 191, শাস্তি 193। এবার মিথ্যা সাক্ষ্য তৈরি করছেন 192তে, শাস্তি 196।
আর মাঝখানে 94, 95। আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে মৃত্যুদণ্ড হইলে আপনার মৃত্যুদণ্ড 94, আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে কারো যাবজ্জীবন দেওয়া হলে আপনারও শাস্তি যাবজ্জীবন 195, আর 192 শাস্তি 196। তাহলে 96 পর্যন্ত আমরা পেয়ে গেলাম। আর মাত্র 2-3টে ধারা পড়ব, এক লাইনের ধারা, একদম সহজ সিম্পল। একটা সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট, মনে করেন একটা সরকারি কলেজ থেকে আপনার অনার্স পাসের একটা সার্টিফিকেট, যে অনার্স পাসের সার্টিফিকেট দিয়ে আপনি একটা সেকেন্ড ক্লাস চাকরি পাইলেন, কিন্তু আপনি এই অনার্স পড়েন নাই, আপনি একটা মিথ্যা সার্টিফিকেট সেই কলেজ থেকে ইস্যু করে এনে সেই সার্টিফিকেট দেখাইয়ে চাকরি পাইছেন। চাকরি করা অনেক বছর পরে কোনোভাবে কেউ খোঁচাইয়ে দিল যে এর সার্টিফিকেট ভুয়া। এখন সেই সার্টিফিকেট ভেরিফাই করা হবে, তাহলে কে ইস্যু করেছিল বা এই সার্টিফিকেটে কে স্বাক্ষর করেছিল সেইটা এখন দেখা হবে। 197 ধারা, মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা অথবা তাতে স্বাক্ষর করা। যে ব্যক্তি কোনো একটা মিথ্যা সার্টিফিকেট অথবা জেনে শুনে একটা মিথ্যা সার্টিফিকেট ইস্যু করবে অথবা তাতে স্বাক্ষর করবে, তার হচ্ছে 197 ধারা। আর এই মিথ্যা সার্টিফিকেটটা যে ব্যক্তি ব্যবহার করবে, জেনে শুনে ব্যবহার করবে, সত্য বলে ব্যবহার করবে, তার হচ্ছে 198 ধারা। মনে করেন 197 হচ্ছে মাস্টারের অর্থাৎ শিক্ষকের অপরাধ, আর 198 হচ্ছে ছাত্রের অপরাধ। তাহলে শিক্ষক আগে নাকি ছাত্র আগে বলেন তো? শিক্ষকের স্থান আগে নাকি ছাত্রের স্থান আগে? অবশ্যই শিক্ষকের। তাহলে শিক্ষক আগে আসবে, আগের ধারাটায়, প্রথম ধারাটায় আসবে শিক্ষক। যে ব্যক্তি জেনে শুনে এমন একটা সার্টিফিকেট ইস্যু করবে যেটা মিথ্যা এবং তাতে স্বাক্ষর করবে, তার শাস্তি 197। আর এই মিথ্যা সার্টিফিকেটটা যিনি জেনে শুনেও সত্য বলে ব্যবহার করবে, উনি জানে যে এটা মিথ্যা সার্টিফিকেট, তারপরে উনি সত্য বলে ব্যবহার করে সেই চাকরিটা নিল, তাহলে যিনি মিথ্যা সার্টিফিকেট জেনে বুঝে সত্য বলে ব্যবহার করবে, তার 198। আর 199 আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ঘোষণায় প্রদত্ত বিবৃতি। মনে করেন ডাক্তার একটা পোস্টমর্টেম রিপোর্ট দিল, তাহলে এই পোস্টমর্টেম রিপোর্টটা আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে আদালতে। মনে করেন পোস্টমর্টেম রিপোর্টটা গ্রহণযোগ্য, তাহলে ডাক্তারের কিছু সিভিল সার্জন কিছু টাকা খেয়ে এই পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে মিথ্যা কিছু লিখে দিল, পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে মিথ্যা কিছু লিখে দিল। মনে করেন আসামি কি করলো, কোনো ব্যক্তিকে গলা টিপে হত্যা করে তারপর তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখলো এমনভাবে যে সবাই বুঝবে আত্মহত্যা করেছে। তাহলে এটা তো প্রথমে বোঝা যায় না, পরে যখন পোস্টমর্টেমে কি পাওয়া যায়, ময়নাতদন্ত রিপোর্টে কিন্তু পাওয়া যায় যে ওনার কিভাবে মৃত্যু হয়েছে। প্রথমে গলা টিপে হত্যা করা হয়েছে, পরে এই। এখন আসামি পক্ষ সিভিল সার্জনকে মোটা অঙ্কের টাকা খাইয়ে ওখানে লেখাইলো যে আসামি সুইসাইড করেছে, গলা টিপে হত্যার কোনো প্রমাণ নাই। তাহলে এই যে সিভিল সার্জন পোস্টমর্টম রিপোর্টে একটা মিথ্যা লিখলো, তাহলে তার শাস্তি হবে 199।
এবং এই পোস্টমর্টেম রিপোর্ট মিথ্যা জানার পরেও যদি কেউ আদালতে সত্য হিসেবে ব্যবহার করে, এর অনার এই হচ্ছে আমার পোস্টমর্টেম রিপোর্ট, 100% খাঁটি, নির্ভেজাল, প্রাকৃতিক, তাহলে যিনি মিথ্যা তথ্য পোস্টমর্টমে লিখলেন তার এখানেও প্রথমে ডাক্তার বড়, তারপর হচ্ছে পাবলিক ছোট, তাহলে ডাক্তারের অপরাধটা আগে আসবে 199, আর পাবলিকে ওইটা জেনে শুনে বুঝেও যদি সত্য হিসেবে ব্যবহার করে তাহলে 200 ধারায় অপরাধ। এটা শুধুমাত্র যে পোস্টমর্টম এরকম না, মানে আইন বলে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যে কোনো একটা ঘোষণা, এটা যদি কেউ মিথ্যা কিছু লেখে তাহলে সেটা অপরাধ হবে 199, আর এই মিথ্যাটাকে যিনি সত্য বলে ব্যবহার করবে তার হচ্ছে 200 ধারা। 197, 98, 99, 200 এই 4টে ধারার মধ্যে মিল আছে। 97তে একটা মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে 97, আর 98 মিথ্যা সার্টিফিকেটটাকে সত্য বলে ব্যবহার করলে। 99, 200 এরকম। 99 হচ্ছে প্রথমে ঘোষণায় মিথ্যা বিবৃতি দিলে, আর 200 হচ্ছে এই মিথ্যা ঘোষণাটা সত্য বলে ব্যবহার করলে। সবাই একটু বলেন তো 191 থেকে 200 ধারা পর্যন্ত আপনারা বেসিক বুঝতে পারছেন কিনা, এবং এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, বা কোনো ধারা দ্বিতীয়বার বলা লাগবে কিনা, সবাই একটু কমেন্ট করেন প্লিজ। কারো কোনো সমস্যা থাকলে এখনই বলেন। এখন যদি 191 থেকে 200 পর্যন্ত কেউ কোনো এমসিকিউ আপনাকে জিজ্ঞেস করে আপনি পারবেন কিনা, এমডি রানা ব্রিলিয়ান্ট, তিনি বুঝতে পারছেন। এভাবে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব, একদিন সমস্ত আইন আমরা আয়ত্ত করে ফেলব, সমস্ত আইন। আপনি চিন্তা করেন তো, আপনি যদি এইভাবে পরীক্ষার আগ পর্যন্ত শিখতে থাকেন, আপনার শেখার মাত্রা কোথায় চলে যাবে। যে কোনো প্রশ্ন কেউ জিজ্ঞেস করলেই আপনি কিন্তু টপাটপ উত্তর দিতে পারবেন। তাহলে এই পরিস্থিতিটা আপনার কেমন লাগবে? মনে করেন আমার যদি কেউ এখন আইন নিয়ে কোনো কেউ জিজ্ঞেস করে, কিন্তু যেভাবে হোক যেখান থেকে জিজ্ঞেস করে আমি কিন্তু পারি। আমি কেন পারি? আমি অনেকবার চর্চা করেছি। সো ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট, ইউ অলসো হ্যাভ টু ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন। আপনি শিখতে চান, আপনি যত শিখবেন আপনার মস্তিষ্কে যত তথ্য থাকবে আপনার কনফিডেন্স তখন অটোমেটিক বাড়বে, অটোমেটিক। তখন আর বাইরে থেকে কোনো ইন্সপাইরেশন মোটিভেশন দেওয়া লাগবে না, আপনি অলওয়েজ মোটিভেটেড আপনার মস্তিষ্কে। কারণ আপনি তখন জানেন যে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি পারবো। সো আমার এখানে তখন আপনি আর ভীতু হবেন না যে কি আবার কি জিজ্ঞেস করে পারি না পারি, কারণ আপনার মস্তিষ্কে তথ্য আছে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইনপুট ডেটা ইন আওয়ার ব্রেন। প্রথমে আমাদের ডেটা কি দিতে হবে? ডেটা আগে ব্রেনে ঢুকাতে হবে, তখন কনফিডেন্স পারবে, আপনি প্রশ্ন করলেও বলতে পারবেন, আর প্রশ্ন আসলেও পরীক্ষার খাতায় লিখতে পারবেন। আর এই লিখলেই শুধু প্রমোশন, শুধু লিখতে পারলেই প্রমোশন। সো ইট ইজ ভেরি মাচ ইজি এভরিবডি। 100 থেকে 200 কি ফুলের পরিষেবা? বুঝলাম না। তাহলে 191 ধারা ছিল মিথ্যা সাক্ষ্যদান। কোনো ব্যক্তি যদি এমন কোনো বিবৃতি দেয় শপথ করার পরেও যেটা সে মিথ্যা বলে জানে, তাহলে কি হবে? উনি মিথ্যা সাক্ষ্যদান করেছে বলে গণ্য হবে। তাহলে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে গণ্য হবে। এটার শাস্তি 193।
হুঁশ রাখবেন, সংজ্ঞা 191, শাস্তি 193। কেউ যদি প্রশ্ন করে আচ্ছা মিথ্যা সাক্ষী দিলে কত ধারা অপরাধ হবে, তখন কিন্তু 191 বলা যাবে না, শাস্তি হচ্ছে 193। আর মিথ্যা সাক্ষ্য তৈরি করলে 192, শাস্তি হচ্ছে 196। 91 শাস্তি 93, 92 শাস্তি 96। তাহলে এবার 194, 95। একটা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডযোগ্য অপরাধে যদি কাউকে যদি আপনি ফাঁসাতে চান, তার ফলে যদি তার মৃত্যুদণ্ড বা ফাঁসি হয়, তাহলে আপনার মিথ্যা সাক্ষীর কারণে যেহেতু তার মৃত্যুদণ্ড হয়েছে, তাহলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড 194। আর যদি আপনার মিথ্যা সাক্ষীর ফলে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে আপনারও যাবজ্জীবন হবে 195। 197তে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে অথবা তাতে স্বাক্ষর করলে শাস্তি। আর এই মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করলে 198। 199, আদালতে কোনো কিছু গ্রহণযোগ্য সাক্ষ্য হিসাবে এমন কোনো ঘোষণায় যদি কেউ মিথ্যা কিছু লেখে বা বিবৃতি দেয়, তাহলে 199। আর এই মিথ্যা ঘোষণাকে সত্য বলে ব্যবহার করলে 100, তাহলে সত্য বলে ব্যবহার করলে 200 ধারায় অপরাধ। 97, 98, 99, 200। 76 থেকে অথবা 1 থেকে 200 পর্যন্ত আমাদের এমসিকিউ টেস্ট হবে। আগামী ক্লাসে অল্প কিছু ধারা পড়ানো হবে এবং 1 থেকে 200 পর্যন্ত রিভিশন দেওয়া হবে, এবং পরের দিন বৃহস্পতিবার লাইভ ক্লাসে 1 থেকে 200 পর্যন্ত এমসিকিউ টেস্ট নেওয়া হবে, ইনস্ট্যান্ট উত্তর দেওয়া। ঠিক আছে, তো সবাই 1 থেকে 200 পর্যন্ত। দণ্ডবিধি মূলত 76 থেকে পড়লেই হয়, 76 থেকে 200 পর্যন্ত সবাই একটু রিভিশন দিবেন। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকেন। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল, এবং আগামী দিন নতুন গ্রুপ খোলা হচ্ছে, কালকে সকালেই খোলা হবে। যারা যারা সম্মানে দিয়েছিলেন শুধুমাত্র তাদেরকে নিয়ে আগামীকাল গ্রুপ খোলা হচ্ছে। আগামীকাল নতুন গ্রুপে ক্লাস করানো হবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। তো সবাই চিন্তা ভাবনার দিন শেষ, পদোন্নতির বাংলাদেশ। তো সবাই সেইভাবে একটু প্রস্তুতি নেন। আর মাত্র 4 মাস, 4 দিন চিন্তা ভাবনা ছেড়ে দিন, পড়ালেখায় মনোযোগ দিন। থ্যাংক ইউ সো মাচ।